আবেশ উঠে দাঁড়ালো, তারপর হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো 3 সপ্তাহ হসপিটালে বন্দিত জীবন কাটানোর পর সোলার এস্টেটে ফিরেছে ফুল। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সে, তবে মানসিকভাবে সে বড্ড অসুস্থ। হসপিটালে কাটানোর শেষের দিনগুলোতে সে বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বলা চলে ফুলকেই বন্দি করে রাখা হয়েছিল হসপিটালে। 24 ঘন্টা নজরবন্দিতে রাখা হয়েছিল। রাতের বেলা সব কাজ শেষ করে নিজের রুমে এসে বসেছে ফুল। হসপিটাল থেকে এসেছে কয়েকদিন হবে। ইদানিং উদ্যান তার সাথে কথা না বললেও তাকে কাজের ওপর রাখে। যেমন ঘরদুয়ার পরিষ্কার থাকলেও তাকে দিয়ে পরিষ্কার করায়। জামা কাপড় নিচ থেকে এলোমেলো করে সেগুলো আবারও তাকে গুছিয়ে রাখতে বলে। চা বানিয়ে আনলে বলে ভালো হয়নি, আবার বানিয়ে আন। কখনো কখনো তো পুরো চাটাই ফুলের মুখের ওপর ছুঁড়ে মারে। কিছুক্ষণ আগেও সেরকমটাই হয়েছে। চা বানিয়ে নিয়ে গিয়েছিল ফুল, কিন্তু উদ্যান চুমুক না দিয়েই পুরো চাটা তার মুখ বরাবর ছুঁড়ে মেরেছে। ফুল অবশ্য কোনোরূপ প্রতিক্রিয়া করেনি। কান্না না করার কারণে উদ্যান দুটো ঠাটিয়ে চড় মেরে দিয়েছিল। সাথে সাথেই ফুল কেঁদে ফেলে, আর উদ্যানও সন্তুষ্ট হয়ে তাকে প্রস্থান করার অনুমতি দিয়ে দেয়। ফুল জড়সড় হয়ে জানালার পাশে বসে আছে। গাছগাছালিতে ঘেরা সোলার স্টেটে জানালার ধারে এলেই বাতাস ছুঁয়ে দিয়ে যায় শরীর। শীতের মাঝেও বাতাসের স্পর্শ ভালো লাগে ফুলের। মনে হয় বাতাসের বেশে খুব প্রিয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হয় কেউ সান্ত্বনার বাণী গেয়ে বলছে, এই তো আর একটু সহ্য কর, খুব শীঘ্রই পরিত্রাণ পাবি। রুমে কেউ নেই। আজকে আবারও পার্টি হবে হয়তো। উদ্যানের নিষেধাজ্ঞায় বাড়ির কেউই ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। এতে অবশ্য ফুলের বিশেষ কিছু যায় আসে না। ফুল হাঁটুতে গাল ঠেকিয়ে বসে আছে। আজকাল অন্ধকার যেন একটু বেশি ভালো লাগে ফুলের। এই অন্ধকারের মাঝেই সে একটু স্বস্তি খুঁজে পায়। অন্ধকার রুমের জানালার ফাঁকগুলি চাঁদের স্নিগ্ধ আলো ফুলের মলিন চেহারায় পড়তেই ফুল চোখ বুঝল। মন ভালো নেই তার, অবশ্য কখনোই থাকে না। 1 সপ্তাহ আগে রেজাল্ট দিলেও ফোনের অভাবে রেজাল্টটুকু পর্যন্ত দেখতে পারেনি ফুল। কারোর কাছে ফোন চাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি। রেজাল্ট জেনে আর কি হবে? যেখানে সে এখনও অগ্নি পরীক্ষা দিচ্ছে, সেখানে জ্ঞানের পরীক্ষার ফলাফল কি কাজে আসবে? ভাবনার মাঝেই বাতাসের ঝাপটা এসে আছড়ে পড়ে ফুলের চোখে মুখে। মুহূর্তেই এলোমেলো হয়ে যায় ফুলের অবাধ্য চুলগুলো। গাল বেয়ে নোনা জলের ধারা প্রবাহমান হয়। ধরা গলায় ফুল গেয়ে ওঠে, ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়। তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি বসে আছি দেখো। তুমি আসবে বলে মুখের আদলে কত কি যে বলে, হারালে এখন আনমোনা মন কেমন, মন মরা কেমন, মন কেমন, একা একলা মন। পার্টির জন্য রেডি হচ্ছিল উদ্যান। হাত ঘড়ি পড়ছিল, ঠিক তখনই কোনো গানের সুর তাকে আকৃষ্ট করলো। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে বেডের দিকে তাকাতেই থমকে গেল পাথর মানবটা। কনসোলের কিপ্যাড চেপে ধরে তান খেলা করছে। উদ্যান ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। তানের থেকে কনসোলটি হাতে তুলে নিল। কনসোলের স্পিকার অপশন অন হয়ে আছে। এই অপশনের কারণেই অপর প্রান্ত থেকে আওয়াজ শোনা যাচ্ছে। সে অপশনটি অফ করতেই যাবে, তার আগেই আবারও ভেসে আসে উদ্যান অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল কনসোলারটার দিকে। পর মুহূর্তে কনসোলটা আছাড় মারল ফ্লোরে। আচমকা দরজা খোলার খট শব্দে ফুল হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। অন্ধকারের মাঝে কে এসেছে ঠাউর করতে পারে না, তবে এক ছায়া মানব খোলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে ধরা গলায় শুধায়, কে কে ওখানে? অবয়বটা উত্তর না দিয়ে এগিয়ে আসতে লাগলো। ফুল এবার বেশ ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে উঠে গিয়ে লাইট অন করে দরজার দিকে তাকাতেই দেখে উদ্যান লাঠি হাতে এগিয়ে আসছে। লাঠিটা দেখে ফুলের দম আটকে এলো। কি কি হয়েছে? আপনি এখানে? তুই আবুজকে মিস করছিস? উদ্যানের গম্ভীর কণ্ঠে ফুল চকিত নয়নে উদ্যানের পানে চাইল। উদ্যানের পরনে কালচে নেভি রঙের স্লিম ফিট 3 পিস স্যুট। কাঁধের কাট নিখুঁতভাবে দেহের গঠনকে ফুটিয়ে তুলেছে। ভেতরে কালো সিল্কের শার্ট, গলার বোতাম খোলা। বাম হাতে কালো চামড়ার ব্রেসলেট, ডান কবজিতে চকচকে রোলাক্স ঘড়ি, আঙ্গুলে একটি মাত্র সিলভার রিং। ফুলের আর বুঝতে বাকি রইল না আজকে আসলেই পার্টি আছে। সেই সাথে তার কপালেও হয়তো দুঃখ আছে।
উদ্যান যত এগিয়ে আসছে ফুলের ভয় তত বেড়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ গিয়ে ঠেকল ওয়ার্ড্রপের সাথে। উদ্যান একদম তার কাছাকাছি এসেই থেমেছে। আবেশকে মিস করছিস? প্রশ্নটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। উত্তর দে। উদ্যান এতটা কাছে আসায় ফুলের দম বেরিয়ে আসার উপক্রম। উদ্যান ফুলের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, আই থিঙ্ক তুই অবশ্য লাঠিকে বেশি মিস করছিস। এই যে উত্তর না দিয়ে চুপচাপ আছিস, সবই তো লাঠির আদর পাওয়ার জন্য, তাই না? অন্যদিকে মুখ সরিয়ে নিল ফুল, চোখ বন্ধ করে বলল, আমি কাকে মিস করছি না করছি তা জেনে আপনি কি করবেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়, তুই আবেশকে মিস করছিস কিনা সেটা বল। না, করছি না। কথাটা শুনে উদ্যান দুপা পিছিয়ে গেল। তারপর ফুলকে উপর নিচ পরক করে বলল, আমি সে ফিলিং টিলিং বুঝি না, তাই তোর কথা বিশ্বাস করে নিলাম। এবার হাতে গিয়ে দে। ঘাবড়ে গেল ফুল। মনস্টারটা চাইছেটা কি? আপনি আমাকে শুধু শুধু মারতে পারেন না। হাতে থাকা লাঠিটা দিয়ে ফুলের ঘাড় পেঁচিয়ে ধরল উদ্যান। মুখটাকে ফুলের কানের কাছে নিয়ে বলল, শুধু শুধু কোথায়? তুই যে একটু আগে গান গিয়ে শোনালি, তার পুরস্কার দিতে হবে না? চমকে গেল ফুল। মনস্টারটা কিভাবে জানলো যে সে গান গেয়েছে? রুমে মাইক্রোফোন টাইপের কিছু লাগিয়ে রাখেনি তো? রাখতেও পারে। আমি গান গেয়েছি তাতে আপনার কি ক্ষতি হয়েছে? ফুলের প্রশ্নে উদ্যান শান্ত চোখে তাকালো ফুলের দিকে। তার চাহনি রোশনালে ফুলেই হৃদয় কেঁপে উঠল। ক্ষতি হয়েছে আমার, ভালো লাগেনি তোর গান। ঘৃণায় রিরি করে ওঠে ফুলের শরীর। এমন অনুভূতি প্রথমবার হচ্ছে না। উদ্যানের ভিত্তিহীন যুক্তিহীন কথাগুলো শুনলেই তার মাঝে ঘৃণা কাজ করে। পুনরায় স্বাভাবিক দূরত্বে সরে গেল উদ্যান। তাড়াতাড়ি হাতে গিয়ে দে, মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ফুল নিরুপায় হয়ে হাত বাড়িয়ে দিল। জানে এর থেকে রেহাই নেই। উল্টো তর্ক করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এই মনস্টারটার তাকে না মেরে ক্ষান্ত হবে না। হাত এগিয়ে দিয়ে নির্জীব পদার্থের ন্যায় দাঁড়িয়ে আছে ফুল। উদ্যান লাঠি দ্বারা ফুলের হাতে আঘাত করতেই যাবে, তন্মধ্যেই তার ফোন বেজে ওঠে। চোখ জোড়া বন্ধ করে আঘাতের অপেক্ষায় ছিল ফুল। ফোনের টোনে চোখ মেলে তাকায়। উদ্যান বাম হাতে ফোনটা বের করে কানে চেপে ধরার পর মুহূর্তেই গর্জে উঠল। হু দ্য হেল ইজ শি? ফোনের অপর পাশ থেকে অনি বলল, ঠিক করে বোঝা যাচ্ছে না, পুলিশ বা সিআইডির লোক হতে পারে। আই ফাকিং ডোন্ট কেয়ার, আসতে দে। উদ্যান কল কেটে দিতে যাবে, তার আগেই অনি বলে উঠি, তোর মাথা কি জং ধরতে শুরু করেছে? এভাবে নিজের পায়ে কুড়াল তো পাগলেও মারে না। লুহাই আর সোহম অলরেডি সব গুটিয়ে নিয়েছে, তুই শুধু সেফলি বেরিয়ে যা। কটা দিনেরই তো ব্যাপার, প্লিজ সব কিছু ঘেঁটে ফেলিস না। উদ্যান চোখ উল্টে কল কেটে দিল। মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। উদ্যানের অভিব্যক্তি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ফুল। লোকটার হঠাৎ কি হলো বুঝে উঠতে পারছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে লাঠিটা ফেলে দিল উদ্যান। তারপর হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাস ত্যাগ করার ফুরসত পেল না ফুল। শরীরের সমস্ত ভার ছেড়ে খাটের উপর বসে পড়ল। এতক্ষণ যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। নিজের রুমে এসে তানকে খুঁজে না পেয়ে হুঙ্কার ছাড়ে উদ্যান। এমনি হাতে সময় নেই, তার ওপর তান কোথায় লাপাত্তা হয়ে গেল। এরই মাঝে ব্যস্ত পায়ে হৃদম রুমে প্রবেশ করে। আরে তুই এখানে কি করছিস? লোহান আর মিলো যাওয়ার সময় তানকেও সঙ্গে নিয়ে গেছে, আর সোমা হতে বেরিয়ে পড়েছে। তুই ইমিডিয়েট বের হ। ড্রয়ার থেকে চাবিটা আলগোছে হাতে নিয়ে হাঁটা ধরল উদ্যান। যাওয়ার আগে পেছনে ফিরে বলল, এসব যে করেছে তাকে দেখে নেব। আমার সাথে শত্রুতা করে নিজের ধ্বংস নিশ্চিত করেছে। আমি শিওর এসব মিস্টার মর্গান করেছে। আমি ভেবেই পাচ্ছি না, চার্জ ধোকা দেওয়ার পরও মিস্টার মর্গান কিভাবে ভাইয়ের হয়ে আমাদের এত বড় ক্ষতি করে দিল। হৃদম যেন ভাবনার কিনারায় পৌঁছাতে পারছে না। যদি উদ্যানের ধারণা কোনোভাবে সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তো এতে সবচাইতে বেশি হৃদমের গাফিলতি আর ব্যর্থতা ফুটে উঠবে। সেই তো চার্লসের সাথে সিক্রেট ডিল নিয়ে আলোচনা করেছিল। ও নো, এসব যেন সত্যি না হয়। কোনোভাবে সত্যি হয়ে গেলে লাঠি চার্জ থেকে নিস্তার নেই। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো উদ্যান। ড্রয়িং রুমে এসে থামতেই আশেপাশে তাকালো। পার্টি চলাকালীন সমস্ত অ্যারেঞ্জমেন্ট টেরেসে করা হয়। অতিথিদের যাতায়াতের জন্য বাড়ির ভেতর দিয়ে ঢুকতে হয় না। টেরেসে যাওয়ার জন্য বাড়ির বাইরে আলাদা সিঁড়ি আছে। আজকের পার্টি, যা উদ্যানের ব্যবসায়িক পরিকল্পনার জন্য ছিল,
অত্যন্ত ভ্যালুয়েবল অকেশন একেবারে হঠাৎ করে বাতিল করতে হয়েছে। এমন ঘটনা উদ্যানের জীবনে খুব কমই ঘটেছে। তার প্ল্যান মানে নিখুঁত, শৃঙ্খলা, একদম নির্ভুল আর নির্বিঘ্ন। অথচ আজকের এই বাধা যেন তার অহংকারের মর্মে আগুন ধরিয়ে দিয়েছে। উদ্যান মেয়ের দরজা পর্যন্ত এগিয়ে গিয়েও থেমে গেল। উল্টো দিকে ঘুরে চলে গেল সার্ভেন্ট রুমের দিকে। রুমা নাদিয়া খুচরো আলাপে মেতেছিল। আজকের পার্টি বাতিল হওয়াতে নাদিয়ার মন খারাপ। নাচ গান তার বেশ ভালো লাগে। তার উপর সে যা ইচ্ছা খেতে পারে, নিজ ইচ্ছায় চলতে পারে। সেসব আজ কিছুই হলো না। উদ্যানকে হঠাৎ আসতে দেখে রুমা নাদিয়া দাঁড়িয়ে পড়ে। উদ্যান পুরো রুমে চোখ বুলিয়ে বলল, মেয়েটা কোথায়? রোমা আর নাদিয়া একে অন্যের দিকে তাকালো। মেয়েটা মানে কি? তারা কি মেয়ে নয়, নাকি উদ্যান তাদের মেয়ে বলে ভাবেই না? বিভ্রান্ত হয়ে গেল দুজনেই। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ফুল। চুলগুলো উঁচু করে খোপা করা, ওড়নাটা সাধারণভাবেই বুকের পরিভাগে চড়ানো, চোখে মুখে বিন্দু বিন্দু পানির কণার উপস্থিতি। সে বের হতেই উদ্যান ঝড়ের বেগে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলে। বিস্ময়ে ফুলের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে একবার নিজের হাতের দিকে তাকিয়ে আবার উদ্যানের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই উদ্যান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। অবাক কিং কর্তব্য বিমূঢ় ফুল শুধু তাকিয়েই রইল। তার পায়ের স্যান্ডেল মেঝেতে ঘষটে শব্দ তুলছে। সেদিকে উদ্যানের কোনো খেয়াল নেই। দোতলার বাড়িটার সামনে এসে থামে বেশ কয়েকটা কালো রঙের জিপ। একদম সামনের গাড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসে এক রমণী। পরনে পুলিশ ইউনিফর্ম থাকায় বোঝাই যাচ্ছে সে আদতে একজন পুলিশ ইন্সপেক্টর। আসার পথে তার গাড়ির টায়ার দুবার পাংচার হয়েছিল। সে অবশ্য আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সবগুলো গাড়ি থেকে একে একে মানুষজন নামতে শুরু করে। পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ তোড়জোড় সহিত এসেছে তারা। বাড়ির বাইরে শ্বেত পাথরের খোদাই করা সোলার লেখা যায় চোখ বুলিয়ে রমণী তীক্ষ্ণ গলায় বলল, আমরা সঠিক জায়গাতেই এসেছি। হন্তদন্ত হয়ে কয়েকজন যুবক আর এক নারীকে বাড়িতে প্রবেশ করতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা অনিলা অবাক হওয়ার ভান ধরে বলল, আরে আপনারা কারা? এত রাতে কোত্থেকে উদয় হলেন? পুলিশ ইউনিফর্ম পরিহিতা রমণী শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমি উর্বি, ইন্সপেক্টর উর্বি। পাশে থাকা একজনকে দেখিয়ে বলল, উনি এসপি আরাফাত সানি। অনিলা হা হয়ে গেল। আপনারা আমাদের বাড়িতে কেন? ওগো শুনছ? অনিলা গলা উঁচিয়ে ডাক লাগালো। তার ডাকে অনি সিঁড়ি বেয়ে নেমে এলো। উর্বি এগিয়ে গিয়ে টেবিলের ওপর একটা কাগজ রেখে সোজা হয়ে দাঁড়ালো। তারপর আশেপাশে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এই বাড়িটা সার্চ করার ওয়ারেন্ট আছে। হোয়াট? কি বলতে চান আপনারা? এভাবে আপনারা আমার বাড়ি সার্চ করতে পারেন না। অনি কঠোর গলায় বলল। উর্বি এক হাত কোমরে রেখে চোখ উল্টে বলল, গত 3 সপ্তাহ ধরে চেষ্টা করার পর অবশেষে সার্চ ওয়ারেন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের কাজ করতে বাধা দিতে আসলে ফল খুব খারাপ হবে। অনি দাঁতে দাঁত পিষে বলল, দেখুন, আমি কাজের সূত্রে মেক্সিকোতে থাকলেও বাংলাদেশের নাগরিক। আপনারা এভাবে মন চাইলে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। ইন্সপেক্টর উর্বি আবারও বললেন, মিস্টার অনি সিদ্দিক, অনুগ্রহ করে আমাদের কাজটা করতে দিন। আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি যে এই বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত রয়েছে এবং প্রাথমিক তথ্যে আপনার নামও ওই কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে উঠে এসেছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তাই অনুগ্রহ করে সহযোগিতা করুন। এসব কি বলছেন? আমার মতো একজন বিজনেসম্যানকে নিয়ে এমন মন্তব্য করাটা কতটুকু যুক্তিসঙ্গত? উর্বি এবার বিরক্তি মিশিয়ে বলল, আপনি কিন্তু আমাদের কাছে বাধা সৃষ্টি করছেন। অনি এবার সোফায় বসে পড়ল। এরই মাঝে হৃদম নিচে এসে দেখল লোকজন ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। উর্বি সবাইকে গাইড করছে। এক্সকিউজ মি ম্যাডাম, কতক্ষণ সার্চ করবেন? পেছন ঘুরে হঠাৎ হৃদমকে দেখে উর্বি বিরক্ত হলো। কে আপনি? হৃদম, জার্মানে ছন্দ। আপনি? সেটা আপনার না জানলেও চলবে। উর্বি উল্টো ঘুরে কাজে মন দিল। এটা তো অন্যায় করলেন। পুলিশের লোকে অন্যায় করেন? ভেরি ব্যাড। আর চোখে তাকিয়ে উর্বি বলে, মানে হলো আপনি আমার পরিচয় নিলেন কিন্তু নিজের পরিচয় দিলেন না। এটা অন্যায় হলো না?
যদিও আপনার নেম প্লেট দেখে আপনার নাম আর পদবি জেনে গেছি আমি, মিস ইন্সপেক্টর উর্বি। উর্বি এবার ধারালো গলায় বলল, বিরক্ত করার জন্য আমি আপনার উপর আইন প্রয়োগ করতে পারি, এক চুটকিতে আপনার ছন্দপতন করে দিতে পারি। সো দূরে থাকুন মিস্টার ছন্দ। আইনের লোক যে এত অহংকারী হয় জানতাম না। উর্বি বিরক্তসূচক শব্দ উচ্চারণ করে অন্যদিকে চলে গেল। হৃদম বিড়বিড় করে বলল, উর্বি, তুই আমার পিছে পিছে করবি, তা না করে আমাকে ইগনোর করিস। তোকে বিরক্ত করতে বয়ে গেছে আমার। আমি তো শুধু তোকে ডিস্ট্রাক্ট করতে এসেছি। হৃদম পকেটে হাত গুজে উর্বির পিছে পিছে চলে গেল। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে ছুটে চলেছে উদ্যান। পেছনের সিটে জড়সড় হয়ে বসে আছে ফুল। উঁচু নিচু জায়গা দিয়ে যাওয়ার সময় ফুল বারবার ধাক্কা খাচ্ছে উদ্যানের পিঠের সাথে। প্রত্যেকবার উদ্যান ধমকের সুরে বলে ওঠে, নিজেকে সংযত রাখ। সংযত রাখো। আমি যেন তার সাথে ইচ্ছে করে ধাক্কা খাচ্ছি। বলি, তোর মতো দানবের সাথে ধাক্কা খাওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। পিঠ তো নয় যেন পাথর খণ্ড, এমন পাথরে মাথা ঢুকে মরার আপাতত আমার কোনো ইচ্ছে নেই। কোথায় নিয়ে যাচ্ছিস সেটা বল অন্তত। মনে মনে কথাগুলো বলল ফুল। আপাতত চুপ থাকাই বেটার। তবুও চুপ থাকতে পারল না ফুল। এইভাবে কিভাবে চুপ থাকবে? বলা নেই কওয়া নেই, বাইকের পেছনে উঠিয়ে চোট লাগিয়েছে। ফুল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কম্পিত কণ্ঠে শুধায়, আমরা কোথায় যাচ্ছি? আমার সাথে যাচ্ছিস যখন, জাহান নামে যাচ্ছিস। কথাটা শুনেই ফুলের ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু বাইকের যে স্পিড, জায়গা থেকে নড়লেই মৃত্যু নিশ্চিত। সেদিন সাহস জুগিয়ে পেটে কাচ ঢুকিয়ে দিলেও আজকে আত্মহত্যা করার পরিকল্পনা নেই। কথায় আছে না, মানুষ শেষ মুহূর্তেও বাঁচতে চায়। একদম উপায়হীন না হলে কেউ মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেয় না। ফুল ভাবনায় এতটাই বিভোর ছিল যে বাইকের স্পিড সম্পর্কে ভুলেই গেল। বাইকটা জঙ্গলের সীমানা পেরিয়ে একটা বাঁকে হেলে গিয়ে ব্রিজের ওপর উঠতেই যাবে। এমন সময় ফুল বেখেয়ালি হয়ে বাইকের সাথে নিজেও হেলে গেল। মুহূর্তের ব্যবধানে তাল মেলাতে না পেরে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সোজা পড়ে গেল অথই পানিতে। ফুলের আর্তনাদে উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাইক থেকে নেমে যায় উদ্যান। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। চাঁদের আলো বড্ড ক্ষীণ। চারপাশে কেবল ছায়া আর অন্ধকার। উদ্যান নিজের হেলমেট খুলে পকেট হাতড়ে ফোন বের করলো। ফ্ল্যাশ লাইট অন করে ঝিলের ওপর মারতেই ফুলকে বাঁচার চেষ্টা করতে দেখতে পেল। মেয়েটা হাত পা ছিটিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। উদ্যান শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। জল কাঁপছে, ফুলের আর্তনাদ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। ফোনটা অদূরে রেখে উদ্যান পরনের স্যুট খুলে ফেলল। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই ঝাঁপ দিল পানিতে। প্রায় অনেকক্ষণের চেষ্টার পর অবশেষে উদ্যান ফুলকে স্থলভাগে তুলে আনতে সক্ষম হয়। মেয়েটার শরীর ছেড়ে দিয়েছে। উদ্যান ফুলকে মাটির ওপর শুয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে লাগলো। মেয়েটার শ্বাস চলছে না। উদ্যান বিরক্ত হয়ে বিড়বিড় করলো, এই তো দেখি চুনোপুটির প্রাণ। উদ্যান ফুলের পেটের ওপর চাপ দিতে গিয়েও থেমে গেল। এই প্রথম তার মধ্যে দ্বিধা কাজ করছে। সে ফুলের হাত মুঠোয় নিয়ে সেটা দ্বারাই ফুলের পেটের ওপর চাপ দিতে লাগলো, কিন্তু পানি বের হলো না। মেয়েটা পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, তবুও কেন পানি বের হচ্ছে না? এত ঢং করিস কিভাবে? পানি খেয়ে মরে যেতে চাস? বের কর, কতদিনের তৃষ্ণার্ত ছিলে। উদ্যান বুঝলো এভাবে হবে না। সে এবার ফুলের গালে মৃদু চাপ দিতে লাগলো। উদ্যানের খসখসে হাতের নিচে ফুলের গাল অত্যন্ত কোমল নমনীয় ঠেকলো। ফুলের মুখ বরাবর ঝুঁকে গেল উদ্যান। হিসিয়ে বলল, দ্রুত পানি বের কর, হলে সিপিআর দেব, মাউথ টু মাউথ। ফুলের মাঝে হেলদোল নেই। পুরো শরীর যেন ঠান্ডায় বরফ হয়ে জমে যাচ্ছে। উদ্যান এবার ফুলের গাল চেপে ধরল। ধীরে ধীরে ফুলের ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। জঙ্গলের শেষ প্রান্তে অবস্থিত ঝিলের ধারে বসে আছে উদ্যান। চারপাশের পরিবেশ একদম নিস্তব্ধ, গা ছমছমে। ফুলের ঠোঁটের খুব কাছাকাছি গিয়েও থেমে যায় উদ্যান। কানে ভেসে আসে ফুলের বলা সেই কথাটা, নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো, তবু শেষ নিঃশ্বাস অবধি কলঙ্ক মুক্ত থাকবো। উক্ত কথাটা যেন পাথর মানবটিকে থামিয়ে দিয়েছে, ভাবতে বাধ্য করেছে। তন্মধ্যেই উদ্যানের চুলের ডগা থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফুলের ঠোঁটের ওপর। সঙ্গে সঙ্গেই ফুল পানি উগড়ে দিল। উদ্যানের মুখ ফুলের ঠোঁটের সন্নিকটে থাকায় পুরো পানিটাই ছিটকে পড়ল উদ্যানের মুখের ওপর।
ঘটনার আকস্মিক ঘূর্ণিতে উদ্যান দূরে সরে গেল। বিদ্বেষের গলায় বলল, ইউ ব্লাডি মিস্টেক। হোয়াট দ্য হেল ডিড ইউ ডু? কাঁচতে কাঁচতে ফুল ঝাপসা চোখে আশেপাশে তাকালো। ঠান্ডায় যেন শরীর অবশ হয়ে গেছে, তবুও নিজের শরীরটাকে টেনে তুলে উঠে বসলো ফুল। মাথা চেপে ধরে নিম্ন গলায় বলল, কি করেছি আমি? উদ্যান নিজের মুখ মুছতে মুছতে ঝাড়ি দিয়ে বলল, তুই আমার মুখের উপর থু দিয়েছিস। এত বড় সাহস তোর! নিজেকে কি ভাবিস? চুনোপুটির প্রাণ নিয়ে আমার সাথে লাগতে আসিস? ইচ্ছা তো করছে তুলে আবারও পানিতে ছুঁড়ে মারতে। চোখ মুখ কুচকে উদ্যানের কথার মানে বোঝার চেষ্টা করে ফুল, কিন্তু বুঝতে পারে না। বসা থেকে উঠে দাঁড়ায় উদ্যান। নিজের জামা কাপড় ছিঁড়ে গম্ভীর গলায় বলে, জীবনে বাইক ওঠা হয়নি? যদিও উদ্যান ফুলের দিকে তাকিয়ে কথাটা বলেনি, তবুও ফুল বুঝতে পারে মনস্টারটা তার উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়েছে। ওটা হয়েছে, তবে এভাবে বসার অভ্যাস নেই। উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ফুল, কিন্তু পারছে না। পা দুটো যেন অসাড় হয়ে গেছে। উদ্যান এবার ভ্রু কুচকে ফুলের দিকে তাকালো। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তো কিভাবে বসার অভ্যাস আছে? ফুল উত্তর দিল না। সে হাতে গোনা কয়েকবার আবেশের সাথে বাইকে উঠেছিল। অবশ্য তার বাইকে ওঠা নিয়ে আবেশের ছিল তীব্র অনীহা। যদি পড়ে টরে যায়। যে কয়বার ফুল বাইকে উঠেছে সেই কয়বার আবেশ অনেক স্লো বাইক রাইড করেছে আর বারবার বলেছে, ভালো করে ধরে বস, পড়ে যাস না। বহু কষ্টে উঠে দাঁড়াতেই ফুল নিজের বাহুতে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। পানিতে পড়ার পূর্বে রেলিংয়ের সঙ্গে ধাক্কাটা বেশ জোরে সরেই লেগেছিল। হাতের আঙ্গুল দ্বারা কাঁধ স্পর্শ করতেই পুরো শরীর নড়ে উঠল। জায়গাটা থেতলে গেছে, সম্ভবত রক্তও বের হচ্ছে। অন্ধকারে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই উদ্যান তেড়ে গেল ফুলের দিকে। শক্ত হাতে চেপে ধরল ফুলের বাহু। ব্যথায় ফুলের প্রাণ ওষ্ঠাগত। এই মেয়ে, তুই আমার কথা জবাব দিস না কেন? একটা কথা বারবার রিপিট করতে হয় কেন? উহ, ছাড়ুন, লাগছে আমার। কোকিয়ে উঠল ফুল। সে ব্যথা পাচ্ছে শুনে উদ্যান আরও খুব করে চেপে ধরল জায়গাটা। ব্যথায় দুপা পিছিয়ে গেল ফুল। চোখ থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। এতটা যন্ত্রণা হচ্ছে যে মুখ দিয়েও শব্দ বেরোচ্ছে না, শুধু শরীরটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। উদ্যান সেভাবেই ফুলকে টেনে নিয়ে যেতে লাগলো। তাকে বাইকের পেছনের সিটে বসিয়ে উদ্যান বাইকের সামনের সিটে বসলো। ফুল এক হাতে ক্ষতস্থান চেপে দাঁতে দাঁত পিষে বসে আছে। প্রচণ্ড শীত করছে। কেন এত শীত করছে? ইঞ্জিন স্টার্ট দিয়ে কিছু একটা ভেবে উদ্যান পিছনে ঘুরে তাকায়। তার নির্জীব চোখের চাহনি ফুলকে দ্বিধায় ফেলে দেয়। একে তো শীতকাল, তার উপর জামা কাপড় ভেজা, ঠান্ডায় দাঁত লেগে যাচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে উদ্যান থাবা বসায় ফুলের বুকের ওপর। ঘটনার আকস্মিকতায় ফুল পেছনের দিকে সরে যেতে চাইলে তার আগেই ফুলের ওড়নাটা হাতে নিয়ে বিড়বিড় করল উদ্যান। স্থির থাক। হাত দিয়ে বুকের উপরিভাগ ঢাকার চেষ্টা করে ফুল তেজি গলায় বলল, এটা কি ধরনের অসভ্যতা? ওরা ছাড়ুন, ওনা দিন বলছি। তার এহেন তেজি কণ্ঠ ভালো লাগলো না উদ্যানের। লোয়ার ইউর ভয়েস, আদারওয়াইজ এটা দিয়েই গলায় পেঁচিয়ে ধরবো। শুকনো ঢোক গিলল ফুল, কণ্ঠ খাদে ফেলে বলল, দয়া করে ওনাটা দিয়ে দিন। উদ্যান কিছু বলল না। সামনের দিকে ফিরে সোজা হয়ে বসলো। ফুল বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই উদ্যান ওড়নাটা দু প্রান্ত দু হাতের মুঠোয় নিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারে। ফুল ব্যাপারটা বুঝে ওঠার আগেই উদ্যান ওড়নাটা ফুলের কোমরে পেঁচিয়ে তাকে নিজের পিঠের সাথে মিশিয়ে নিল। অতঃপর ওড়নাটা নিজের কোমরে বেঁধে শান্ত গলায় বলল, আপদ বেঁধে নিলাম। উদ্যানের উষ্ণ পিঠের সংস্পর্শে আসতে ফুলের বুকের ভেতর ধক করে উঠল। তাদের দুজনের শরীরই তো ভেজা, তবু এত উষ্ণ কেন দানবটা? সে উষ্ণতা হারিয়েছে বলেই কি দানবটাকে এতটা উষ্ণ লাগছে? ফুল যেন বাক্যহারা হয়ে পড়ল। কেন এমন লাগছে? মনে হচ্ছে কোনো কিছু প্রবল বেগে রন্ধ্রে রন্ধ্রে ছুটে বেড়াচ্ছে। শিরা উপশিরাগুলো টনটন করছে যেন। ভাবনায় মগ্ন ফুল বুঝতেই পারল না উদ্যান কখন বাইক স্টার্ট দিয়েছে। পুরো 3 মিনিট নির্বিঘ্নেই কেটে গেল। এরপর থেকেই অস্বস্তি শুরু হয়। উদ্যান রাস্তায় ফোকাস করতে পারছে না। ফুল যেন ক্রমশ তার পিঠে ঢলে পড়ছে। বিপত্তি বাধে তখন, যখন ফুলের হাত উদ্যানের কোমর জড়িয়ে ধরে। মেয়েটা যেন উদ্যানের সাথে লেপ্টে যাচ্ছে, আষ্টে পৃষ্ঠে উদ্যানের সাথে জড়িয়ে যাচ্ছে। উদ্যান দৃঢ় গলায় বলল, এই হাত ছড়া।
ফুলের কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে আরও শক্ত হাতে উদ্যানের সিল্কের শার্ট খামচে ধরল। উদ্যান এবার না পেরে বাইকের ব্রেক কষল। ওড়নার বাঁধন খুলতেই ফুল ঢলে পড়ল বাম দিকে। হকচকিয়ে গেল উদ্যান। এক হাতে কোনো মতে ফুলকে পড়া থেকে বাঁচালো। মেয়েটার শরীর একদম ছেড়ে দিয়েছে, জ্বর এসেছে বোধহয়। উদ্যান কপালে হাত দিয়ে চেক করার প্রয়োজন বোধ করল না। এমনিতেও ফুলের শরীরের তাপমাত্রা সে টের পাচ্ছে। উদ্যান এবার সম্পূর্ণ ফুলের দিকে ঘুরে গেল। এক হাতে মেয়েটাকে সামলে ভুরু কুঁচকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। সে তো মনে মনে ঠিক করেছিল মেয়েটাকে উল্টো ঘুরিয়ে বসাবে, যাতে তাকে বিরক্ত করার জন্য জড়িয়ে টড়িয়ে ধরতে না পারে। কিন্তু এই মেয়েটা তো নিজের হুঁশেই নেই। একে ঘুরিয়ে বসানো তো দূর, পেছনে বসানোটাও মারাত্মক রিক্সি। উদ্যান পকেট থেকে ফোনটা বের করে দেখল রাত 12টা ছুঁই ছুঁই। আর কিছুটা রাস্তায় বাকি আছে। উদ্যান ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে ফুলের মুখের ওপর ধরল। মেয়েটার চেহারা রক্তশূন্য হয়ে ভূতের ন্যায় ফ্যাকাশে দেখাচ্ছে। ভেজা চুলগুলো খোপা করা ছিল, যদিও এখন ঢিলা হয়ে প্রায় খুলে যাওয়ার উপক্রম। উদ্যান জানে না সে কতক্ষণ তাকিয়েছিল। যখন বুঝতে পারল সে অকারণেই তাকিয়ে আছে, তখন সে চোখ সরিয়ে নিল। এরই মাঝে চোখ পড়ল ফুলের কাঁধে। জামার অংশটা রক্তে ভেজা। উদ্যান প্রচণ্ড বিরক্ত হলো। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফুলকে সামনে এনে বসায় উদ্যান। পূর্বের ন্যায় ওড়না দিয়ে নিজের সাথে বেঁধে নেয়। তারপর বাইকে স্টার্ট দেয়। এবার যেন ফুল অসীম সুখ খুঁজে পায়। উদ্যানের শরীর থেকে নির্গত প্রখর পুরুষালী ঘ্রাণে ফুলের নারী অবচেতন মন জেগে ওঠে। এই ঘ্রাণ যে খুব আপন বলে মনে হচ্ছে এই ঘ্রাণের উপর একান্তই তার অধিকার। একই হচ্ছে ফুলের সাথে। কেন হচ্ছে? কেন এত সুখানুভব হচ্ছে? কেন এই তীব্র গন্ধটা তার মস্তিষ্কের স্নায়ুকোষ সজাগ করে তুলছে? কোন অন্তঃকরণে তীব্র অস্থিরতা জাগছে? একই উন্মাদনা ভর করেছে। এ যে সুখ নয়, এ যে অসুখ। তবে কি ফুলকে অসুখে পেয়েছে? ফুলের অবচেতন হাত পুনরায় উদ্যানের কোমর ঘিরে ফেলল। উদ্যান এবার চরম বিরক্ত হলো। জন্মের শিক্ষা হয়েছে আর কখনো এই মেয়েকে নিজের বাইকে ওঠানোর পাপ করবে না। একটু আগে আমাকে অসভ্য বলে এখন নিজে এসব কি করছিস? আমার সভ্য অসভ্যের ব্যাখ্যা জানি না, তবে আমার মনে হচ্ছে তুই চরম অসভ্যতামি করছিস আমার সাথে। সভ্যতার সীমা কতটুকু জানা নেই, তবে তুই অসভ্যের সীমানা পেরিয়ে গেছিস নিশ্চিত। এখানে থেমে যা। থামল না ফুল। উদ্যানের কথাগুলো যেন তার কর্ণকুহরে পৌঁছালোই না। একভাবেই লেপ্টে রইল উদ্যানের প্রশস্ত বুকের মাঝে। মুখ গুজে নিঃশ্বাসের সাথে টেনে নিতে লাগলো সেই আলোড়ন সৃষ্টিকারী প্রখর গন্ধটাকে। উদ্যানের কি হলো জানা নেই। সে বাইকের স্পিড বাড়িয়ে দিল। উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানো। এদিকে গতি বাড়ার সঙ্গে সঙ্গে ফুল ঘুমিয়ে উঠল। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। মারাত্মক অসুখে ধরেছে তাকে। এ কি হয়ে গেল? অন্যদিকে ফুলের অবাধ্য চুলগুলোও যেন আজকে উদ্যানকে জ্বালানোর সুযোগ হাতছাড়া করছে না। ভেজা চুল বাঁধনহারা হয়ে উদ্যানের মুখমণ্ডলে আছড়ে পড়ছে। উদ্যানের অনুভূতিহীন দেহ যেন আজকে এই অঘটন এড়িয়ে যেতে পারছে না। কিছু মুহূর্ত পেরোতেই উদ্যানের মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করলো। প্রথমবারের মতো তার কণ্ঠরোধ হয়ে এলো। ফুলের ডলারুলিতে উদ্যানের শার্টের দুটো বোতাম খুলে গেছে। ফুল এবার শার্টের ফাঁক দিয়ে উন্মুক্ত বক্ষপটে নাক ঘষতে লাগলো। নিজের বক্ষপটে ফুলের নরম অধর ছোঁয়া পেয়ে উদ্যান দ্বিতীয় দফায় সেই শব্দ তরঙ্গ শুনতে পায়, যে শব্দ তরঙ্গ সে ফুলের কানে কিস করার দিন শুনতে পেয়েছিল। চোখ বড় বড় হয়ে গেল দানবটার। রাগ আর অস্থিরতা মিলেমিশে মাথায় বিশাল চাপ তৈরি করেছে। সহ্য করতে না পেরে বাইকের স্পিড স্লো করে ফেলল। চিৎকার করে বলল, স্টপ অল দিস। বাইক থামিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো উদ্যান। ফুল এখনও জ্ঞানশূন্য। তাকে দেখে নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে। জ্বর আর বিষ ব্যথা তাকে কাবু করে নিয়ন্ত্রণহীন করে ফেলেছে। তবে উদ্যানের পক্ষেও আর সহ্য করা সম্ভব না। কিছু তো আছে যা তাকেও ঠিক থাকতে দিচ্ছে না। সেই শব্দ তরঙ্গ বড্ড অদ্ভুত। সে বোঝাতে পারবে না। তার শ্বাসকষ্ট হচ্ছে। হচ্ছে। সেদিনও হয়েছিল। ফুল রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সেদিন তার মারাত্মক শ্বাসকষ্ট হয়েছিল। এই জনশূন্য রাস্তায় তার শ্বাসকষ্ট হলে কি করবে সে? নেবুলাইজার তো দূর, সাথে করে তো ইনহেলারও আনেনি। উদ্যান ক্ষুব্ধ হয়ে ফুলকে নিজের থেকে ছাড়িয়ে বাইক থেকে নামায়।
রাগে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে উদ্যান। ফুলকে কাঁধে তুলে রাস্তা ছেড়ে পাশের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ল সে। এদিকে জঙ্গল ততটা ঘন না হলেও গাছপালা দিয়ে আবৃত। শহর থেকে বেশি দূরে নয়, আর 5 মিনিটের রাস্তা পেরোলেই শহর। উদ্যান এটা করতে চায়নি, তবে সেও উপায়হীন। ইতিমধ্যেই তার শ্বাস আটকে আসছে, যখন তখন জ্ঞান হারিয়ে ফেলতে পারে। উদ্যান একটা বড়সড় গাছের নিচে এনে ফুলকে বসিয়ে দিল। মেয়েটা শীতে রীতিমতো কাঁপছে, গুনগুনিয়ে কান্না করছে আর অস্পষ্ট স্বরে বিড়বিড় করছে। চাঁদের ক্ষীণ আলো গাছের ফাঁক ফোকর দিয়ে সামনে আলোকিত করে রেখেছে চারপাশ। উদ্যান হাঁটু গেড়ে ফুলের সামনে বসলো, ওড়নাটা দিয়ে ফুলকে গাছের সাথে বেঁধে ফেললো। তারপর মৃদু গলায় বলল, কখন যেন ফোনটা পকেট থেকে পড়ে গেছে, আর এসব তোর জন্যই হয়েছে। আমার তো মনে হয় তুই হাতে করে ফোনটা ফেলে দিয়েছিস, বড্ড চালিয়েছিস। শাস্তি হিসেবে ওখানে পড়ে থাক, আমি ওদের কাউকে পাঠিয়ে দেবো তোকে নেওয়ার জন্য। এখানে বেঁধে রেখে যাচ্ছি, যাতে পালিয়ে যেতে না পারিস। ফুল ক্ষীণ চোখে তাকিয়ে থেকে বাদিকে হেলে পড়ল। উদ্যানের কথাগুলো বোধগম্য হলো না তার। উদ্যান দ্রুত উঠে দাঁড়ালো, তারপর আবারও কিছু একটা মনে করে বসে পড়ল। ফুলের চুলগুলো সতর্কতার সাথে সামনে এনে বুকের ওপর ছড়িয়ে রাখলো। তারপর আর এক মুহূর্তও নয়, উদ্যান এক প্রকার দৌড়ে রাস্তায় এসে পড়ল। রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হাঁপিয়ে গেছে সে। এতটা দুর্বল কেন লাগছে নিজেকে? রাস্তার পাশে থাকা গাছগাছালির দিকে তাকালো উদ্যান। বহু কষ্টে সেদিকে এগিয়ে গেল। চিহ্ন রাখার প্রয়োজন, নইলে ফুলকে খুঁজে পেতে বেগ পোহাতে হবে। সে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে নিচে বিছিয়ে রাখলো, কতগুলো রাস্তার মাঝেও রাখলো। তারপর হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বাইকে উঠে বসলো। খানজাদা নিবাসের পরিবেশ প্রতিদিনকার মতোই শান্ত। বাড়ির সদস্যরা প্রত্যেককে নিজ নিজ কক্ষে ঘুমে তলিয়ে আছে। ব্যতিক্রম বলতে শুধু আবেশই আছে, যে এখনও ঘুমায়নি। ছেলেটা একা একাই ফুলের জন্মদিন উদযাপন করছে। হ্যাঁ, আজ ফুলের জন্মদিন। যেখানে ফুল থাকাকালীন ঘটা করে তার জন্মদিন পালন করা হতো, সেখানে তার অনুপস্থিতিতে যেন সবাই ভুলেই গেছে আজ এই বাড়ির একমাত্র ফুলের জন্মদিন। সেই ফুল, যেই ফুলের হাসি ছিল এই বাড়ির প্রাণ, এই বাড়ির রং। কিভাবে ভুলে গেল সবাই? সবার কথা বাদ, ফুলের মা কিভাবে ভুলে গেল? সমস্ত ভাবনা সাইডে রেখে আবেশ মোমবাতি নিভিয়ে কেক কাটলো। সামনেই ফুলের ছবি রাখা। আবেশ এক টুকরো কেক নিয়ে ছবির সামনে ধরল। ফুল, শুভ জন্মদিন। আবেশের চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো। কেকের টুকরোটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এসব খেলে মোটা হয়ে যাবি, তখন তোকে ভালো দেখাবে না ফুল। নীরবতা নেমে এলো রুম জুড়ে। আবেশ উচ্চস্বরে হেসে উঠল। কিছু বললি না, তোকে কেক খেতে দিলাম না, তবুও কিছু বললি না। এই তুই চুপ কেন আছিস? তোর চুপচাপ থাকাটা সাজে না। কথা বল না। বলবি না? ভাব দেখাচ্ছিস খুব, কথা বলিস না, রাগও দেখাস না, বায়নাও করিস না। এত বড় কবে হয়ে গেলি? মুখ ঢেকে কেঁদে উঠল আবেশ। আমি তোর জন্য গিফট এনেছি, এবার আর ভুলে যাইনি, মনে আছে আমার। আবেশ একটা গিফট বক্স বের করে ফুলের ফটোর সামনে রাখলো। এই নে তোর গিফট, এবার অন্তত কথা বল, এবার আমার দিকে তাকিয়ে হাস। বেশি না, একবার। আমি আর পারছি না জান, তোকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। নম্বরটাও ট্র্যাক করে সঠিক লোকেশন পাইনি, প্রত্যেকবার উল্টো পাল্টা লোকেশন দেখায়। আমি কি করব বল? শহর থেকে 100 কিলোমিটার দূরে আসছিস বলেছিস, কিন্তু কোনো দিক থেকে 100 কিলোমিটার দূরে আসিস সেটা কিভাবে বুঝবো? তবুও আমি খুঁজছি তোকে ফুল। আমি তো জানি আমার ফুল আমার অপেক্ষায় আছে। আবেশ ভাই, হঠাৎ কারো ডাকে আবেশ চকিত নয়নে পেছনে ঘুরে তাকায়। তবে বরাবরের নয়, এবারও সে হতাশ হয়। এটা ফুলের কণ্ঠস্বর নয়। ফুল আসেনি, ফুল তাকে ডাকেনি। এটা তো মেহেক। আবেশ ভাই, তুমি কাঁদছো? মেহেকের প্রশ্নে মুখ ঘুরিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয় আবেশ। ধরা গলায় বলে, তুই এত রাতে কি করছিস? আমি তো অ্যাডমিশন টেস্টের জন্য স্টাডি করছিলাম, তোমার চিৎকার শুনি দেখতে এলাম। মেহেক কিছুটা এগিয়ে এলো আবেশের দিকে। তুমি ফুলের জন্য কাঁদছো আবেশ ভাই?
অন্য সময় হলে আবেশ মেজাজ দেখিয়ে মেহেককে কড়া গলায় দুখানা কথা শুনিয়ে দিতে কুণ্ঠা বোধ করতো না, তবে আজকের পরিস্থিতি অন্যরকম। আজ ফুলের জন্মদিন। হুম, আজ ওর জন্মদিন তো, তাই আর কি। একটু আশকারা পেয়ে মেহেক খাটের ওপর বসে পড়ল। স্বভাবতই পায়ের ওপর পা তুলে দুহাত বেডের ওপর রেখে পেছনের দিকে কিছুটা হেলে গেল। তাই নাকি? তার মানে ফুল আমার চেয়ে বেশ কয়েক মাসের ছোট। হুম। আবেশ চুপ হয়ে গেল। মেহেক একটু সাহস জুগিয়ে বলে উঠল, তুমি ফুলকে খুব ভালোবাসো, তাই না আবেশ ভাই? আবেশ ম্লান হাসল। মেহেকের দিকে তাকাতেই মেহেক পায়ের ওপর থেকে পা নামিয়ে ভদ্র মেয়ের মতো সোজা হয়ে বসল। ভালোবাসি বলে আর কি হবে, সে তো আমার নাগালের বাইরে চলে গেছে। ভালোবাসি বললে কি সে আসবে আমার কাছে? জানিস তো মেহেক, এই পর্যায়ে এসে উপলব্ধি করতে পারলাম রূপবান গুণবান হওয়ার চাইতে ভাগ্যবান হওয়াটা কতটা জরুরি। আমি ভীষণ দুর্ভাগারে মহেক। আবেশের কথাটা শুনে মেহেকের কিছুটা মন খারাপ হলো। এভাবে বলো না আবেশ ভাই, ফুলের তো বিয়ে হয়ে গেছে। যেভাবে হোক হয়েছে তো। যদিও আমরা জানি না সেদিন ঠিক কী হয়েছিল, তবে এটা তো সত্যি সে সম্পর্কে এখন তোমার ভাবি হয়। উদ্যান ভাই যেমনই হোক ফুল তার স্ত্রী, তাই ফুলের জন্য ভালোবাসা পুষে রাখলে দিন শেষে তোমাকেই যন্ত্রণা। গেট আউট। হঠাৎ ধমকে কেঁপে উঠল মেহেক। রাগে ফোঁসফোঁস করছে আবেশ। আচ্ছা, মেহেককে সুযোগ পেয়ে একটু বেশিই বলে ফেললো। তোর সত্যবাণী শুনতে চাইনি আমি মেহেক। এসব লজিক নিজের পড়াশোনায় খাটাবি, আমার উপর নয়। আবেশ চুপ, আর কিছু শুনতে চাই না, বের হ। মেহেক মাথা নিচু করে নিল। ঠোঁট ভেঙে কান্না পেলেও কান্নাগুলোকে গিলেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে আসতেই দেখলো রেহানা বেগম দরজার পাশে থাকা অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। মেহেক কিছু বলতে যাবে, তার আগেই রেহানা বেগম উল্টো ঘুরে চলে যায়। মেহেকও নিজের রুমের দিকে পা বাড়াতেই আচমকা কিছু একটা উড়ে এসে তার মাথার উপর পড়ে। মাথার সাথে লেগে জিনিসটা অন্য পাশে গিয়ে পড়েছে। মেহেক আবেশের রুমের দিকে তাকাতেই দেখলো ছেলেটা সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। তার মাথার মধ্যে শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো ভাবি। কি খারাপ শোনাচ্ছে শব্দটা। আবেশ ইতিমধ্যেই শব্দটাকে ঘৃণা করে ফেলেছে। আবেশ রক্ত চোখে মেহেকের দিকে তাকাতেই মেহেক একটা শুকনো ঢোক গিলে চোট লাগায়। পথিমধ্যে আবারও সেই জিনিসটার সাথেই হোঁচট খায় মেহেক। ভ্রু কুচকে তাকিয়ে দেখে সেটা একটা গিফট বক্স। মেহেক ঝুঁকে গিয়ে সেটা হাতে তুলে নেয়। গিফট বক্সটা ফেরত দিতে ফের আবেশের রুমের দিকে আসার পূর্বেই আবেশ দাম করে দরজা বন্ধ করে দিল। মেহেক আর কী করবে, গিফট বক্সটার সাথে নিয়েই নিজের রুমের দিকে চলে যায়। 10 মিনিটের মধ্যে উদ্যান এসে পৌঁছায় নিজ গন্তব্যে। শরীর ভালো নেই তার, ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাত এখন 12:47। 17 তলা বিশিষ্ট বিল্ডিংটার দিকে তাকিয়ে হাঁসফাঁস করে ওঠে উদ্যান। বাইকটা সেখানে ফেলে রেখে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে যায় ভেতরে। লিফটে উঠে 17 নম্বর বাটনে ক্লিক করতেই দরজা বন্ধ হয়ে যায়। লিফটে আপাতত সে একাই। দৃষ্টি ঝাপসা হয়ে আসে উদ্যানের। শত চেষ্টা করেও সে আর স্থির থাকতে পারে না। লিফটটা ওপরের দিকে যেতে শুরু করার সাথে সাথেই উদ্যান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে।